স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ থাকছে রংপুর বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে লালমনিরহাটের 4 বছরের শিশু কাউসারের। জন্ম থেকেই মলদ্বার নেই শিশুটির, তাই সন্তানের চিকিৎসায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার বাবা মা। 4 বছর বয়সী কাউসার, জন্ম থেকেই সে মলদ্বারবিহীন। জন্মের 7 দিনের মাথায় কাউসারের পেট অস্বাভাবিকভাবে ফুলে ওঠে। উপায় না পেয়ে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন। জন্ম থেকেই জীবনের যুদ্ধ শুরু ছোট্ট কাউসারের। সেই থেকে অন্ধকার নেমে আসে হতদরিদ্র বাবা মার জীবনে। চিকিৎসক জানান, কাউসারকে বাঁচাতে দরকার 3টি অপারেশন, বসাতে হবে কৃত্রিম মলদ্বার। মানুষের সাহায্যে 2টি অপারেশন করানো হলেও বাকিটি আটকে আছে অর্থের অভাবে। আমরা তো এলাকার বাসিন্দা, আমরা দেখতেছি জন্মের পর থেকে বাচ্চার মলদ্বার রাস্তা বন্ধ। এদের আর্থিক অবস্থা এতটা সংকটাপন্ন যে বলার মতো না। নিজেরাই ঠিক মতো খাইতে পারে না। এই অবস্থার মধ্যে দিয়ে 2বার বিভিন্ন জনের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়েই 2বার অপারেশন করা হয়েছে, আরো 1বার করতে হবে, কিন্তু এই অবস্থায় তো ওরা করতে পারতেছে না। আর মানুষ কতজনকে সহযোগিতা করতে পারে? আমরা কম বেশি সহযোগিতা এর আগেও করেছি, কিন্তু দুঃখের বিষয় অপারেশনটার জন্য প্রস্তুতি নিতে পারতেছে না। গরিব লোক, দিন করে দিন খায়। ইনি বাচ্চাটা হয়েছে থেকে মনে করেন যে একটু সমস্যা পায়খানা রাস্তার, এটা চিকিৎসা করার জন্য অনেক করছিল, ইনি পায় নাই। এনার আর্থিক অবস্থা বেশি একটা ভালো না। এনার মনে করেন যে ইনি একাই বর্তমানে এখন একাই চলে খায়। এনাদের ভাই বোনেরা তো খোঁজ নেয় না, বোঝেন না, গরিব মানুষ, তার জন্য। কাউসারের 3য় অপারেশনটি করতে প্রয়োজন 2 লাখ টাকা। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান কাউসারের বাবা মা। অনেক কষ্ট করিয়া মানুষের কাছে ধার ধরিয়া, মানুষের কাছে হাত পাতিয়া অনেক দৌড়ি করার পর 2টি অপারেশন করাইছি। এখন আমার এই বাচ্চাটার অনেক এর আগে তো অনেক টাকা শেষ হয়েছে। এখন মনে করেন যে এই বাচ্চাটা এখন প্রায় 1.5-2 লাখ, 1,60,70,000 টাকা লাগে। এখন এইটা পাচ্ছি না। এখন এইটা শেষ অপারেশন। এখন বাচ্চা যা খাবার চায় আমি তো খাওয়াতে পারতেছি না। এখন দিনমজুরি কাজ করি, যেদিন কাজ হয় সেদিন খাই, কাজ না হলে করে তো আমার থাকতে হয়। বাচ্চাটাকে আমি কিভাবে খাওয়াবো? আপনারা যদি একটু সহযোগিতা করেন, আবার দেখেন বাচ্চাটার জন্য আপনাদের কাছে আমি দোয়া করবো, বাচ্চাটা একটু যাতে বাঁচতে পারে। ছোট বাচ্চাটা জন্মের পর থেকেই পায়খানা রাস্তা ছিল না। 2টা অপারেশন করছি, একটা অপারেশন করতে পারতেছি না। অনেকেই পয়সা লাগে, খুবই কষ্ট। মনে করেন বাচ্চাটা নিয়ে অসহায় আছি, তো দয়া করে একটু আপনারা সহযোগিতা করলে অনেক দয়া করবো আপনাদের। সবার সহযোগিতায় সুন্দর একটি জীবন পাবে শিশুটি, এমনটাই প্রত্যাশা পরিবারের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান কুড়িগ্রামের নূর আলম। তার স্ত্রীর দাবি, মৃত্যুর 44 দিনের মাথায় শিশু সন্তান সহ তাকে শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে শ্বশুরের দাবি, সহায়তার অর্থ নিয়ে চলে গেছে পুত্রবধূ। 2 পরিবারের এমন ভুল বোঝাবুঝিতে ভোগান্তিতে রয়েছে শিশুটি। একদিকে স্বামী হারানোর শোক, অন্যদিকে কোলের সন্তান নিয়ে সংগ্রামী জীবন কুড়িগ্রামের খাদিজা বেগমের। সন্তান পৃথিবীর আলো দেখার আগেই গেল 20 জুলাই কর্মস্থল থেকে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় স্বামী নূর আলমের। তার 44 দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয় খাদিজাকে। আমার স্বামী, আমি, আমার পরিবারটা ঢাকা ছিলাম। ঢাকা থাকা অবস্থায় আমার বাচ্চা, আমার 7 মাসে গর্ভে থাকা অবস্থায় আমার স্বামী গুলি করি মারছি। 44 দিন যেদিন আমার স্বামীর মৃত্যুরেও হয়, সেদিন আমাকে বাড়ি থেকে বের করে দেয়। 44 দিন ওইখানেই ছিলাম, ওই দিন আমাকে বের করে দেয়। আমি ওই অবস্থায় বেড়ে আসছিলাম। খাদিজার অভিযোগ, সরকারি বেসরকারি উদ্যোগে নিহতের পরিবারটি সহায়তা পেলেও সন্তান আর তার খোঁজ নিচ্ছে না কেউই। বর্তমানে শিশু সন্তান নিয়ে বাবার বাড়িতেই আছেন। আমার বোনের স্বামী যখন মারা যায়, তখন 40 দিনের মাথায় আমার বোনকে তার
এখানে পাঠিয়ে দেওয়া হয় এবং তাদের যে সংসারের অবস্থা, তারা এমনিতে তারা গরিব মানুষ এবং তারা দিনে আনি দিন খায়, তাদের এই সন্তানটার দায়ভার কে নিবে এবং সন্তানটা অসুস্থ, তাদের হাড় ফুটো, এটা চিকিৎসা করবে কে? ঘটনা হলো এই যে বাচ্চাটা যে আছে, এই বাচ্চাটার তার বাবার বাড়ির থেকে কোনো সংবাদপত্র কিছুই নেয় না, দেখাশুনেও করে না, আর বাচ্চাটার ভিতরে ওর অসুখ আছে। আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে আমার স্বামীর মৃত্যুর পর আমার এই অবস্থা হবে। আমার বাচ্চার যে হাড় ফুটে, তার চিকিৎসা করা লাগে, খোয়া লাগে, কিন্তু আমাদের মানে আমার বাবা তো বৃদ্ধ, কাজকর্ম করতে পারে না। আমার স্বামী যে মারা গেছে অনুদানগুলো পাওয়ার কার্ডেও, তার সন্তানের না, আমার সন্তান পায় না, আমি পাই না, আমার শ্বশুর শাশুড়ি সব কিছু এখনও পাইতেছি। সব কিছু যদি ওরাই পায় তাহলে আমি আমার বাচ্চা কী দিয়ে মানুষ করব। অন্যদিকে ছেলে হারিয়ে এখনও শোকের ঘোরে নূর আলমের বাবা। উল্টো অভিযোগ করেন, ছেলের প্রাণের বিনিময়ে পাওয়া সহায়তার টাকা নিয়ে চলে গেছে পুত্রবধূ খাদিজা। আর আমি কথা বলতে চাই না, আমার ছেলে গেছে আল্লাহ পছন্দ করছে, ওনা তুলে নিছে। এমনি যদি আমার ছেলে মারা যেত ধান তো এই এতগুলো হচ্ছে না আমার উপরে একসঙ্গে। জানে সব কিছু করে নিয়ে যা, ওরা সব কিছু পায়া ওরা আমার উপরে অ্যাকশন করতেছে। স্থানীয়রা বলছেন, দুই পরিবারের ভুল বোঝাবুঝিতে ভোগান্তিতে শিশু সন্তানটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রংপুরে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে নারীদের ফুটবল খেলা। শুধু জেলা শহর নয়, উপজেলাতেও আয়োজন করা হচ্ছে নারীদের ফুটবল টুর্নামেন্ট। এতে সাড়াও মিলছে ব্যাপক। দূর দূরান্ত থেকে নানা বয়সী দর্শকরা আসছেন খেলা উপভোগ করতে। মাঠে খেলছেন তরুণী ফুটবলাররা। মাঠের চারপাশে দর্শকদের উপচে পড়া ভিড়। কিছুক্ষণ পরপর উল্লাসে মেতে উঠছেন দর্শনার্থীরা। এই দৃশ্য রংপুরের পীরগঞ্জ উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের। দর্শকরা জানান, এই প্রথম এত বড় নারী ফুটবল টুর্নামেন্ট দেখলেন তারা। রংপুর বনাম ঢাকা, তো আজকের শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 পীরগঞ্জ অনুষ্ঠিত হচ্ছে। খুব ভালো খেলা হচ্ছে দুই দলে। আমাদের রংপুর 1 গোলে এখনো জিতে আছে, তো সব মিলে ভালো আর কি। আমার দেখা মতো এটা প্রথম এই খেলা। আমরা চাই যে বেশি বেশি খেলা হোক, মেয়েদের খেলা অনেক কম আর কি। আমরা চাই যে আরো খেলা হোক পরবর্তীতে সময়। পুরুষরা ভালো পারে, তবে নারীরাও একটু পাশাপাশি এগিয়ে চলতেছে। খেলাটা সুন্দর হচ্ছে, আমাদের যেভাবে দেখতেছি আসলে আমরা অনেক মজা পাচ্ছি। উত্তরবঙ্গে মহিলা টুর্নামেন্ট অনেক কম হয়, আমাদের পীরগঞ্জে এটা টুর্নামেন্ট হচ্ছে। আমাদের জনসংখ্যা অনেক বেশি হয়েছে এই খেলার মধ্যে। ঢাকা জেলা বনাম রংপুর জেলার নারী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাবের পীরগঞ্জ শাখা। খেলা ঘিরে কমতি ছিল না কোনো আনুষ্ঠানিকতার। নারী জাগরণের প্রতীকী বেগম রোকেয়াকে স্মরণ করছি, যে আজকে তার স্মরণে, তার মাধ্যমে আজকের এই নারী ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা পীরগঞ্জের নারী জাগরণ হবে। আমরা মেয়েদেরকে তারা নিজেরাই যে সক্ষম বা যে কোনো বিষয়ে চ্যালেঞ্জ নিতে পারবে, সেই মানসিকতা অর্জন করার জন্য এটা তাদের মেসেজ দিচ্ছি আমরা। বড় পরিসরে আজকে একটি খেলা টুর্নামেন্ট হয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাবকে অসংখ্য ধন্যবাদ যে তাদের এই আয়োজনে অবশ্যই আজকে নারী ফুটবল যারা সদ্যপুরস্কার নারী ফুটবল দল সহ আরও সকল যারা নারী ফুটবলার আজকে এখানে অংশগ্রহণ করেছে, তো তাদের পক্ষ থেকে আমি ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আমি অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ জানান, প্রত্যন্ত অঞ্চলের মেধাবী নারী ফুটবলারদের এগিয়ে নিতে বেশি বেশি এমন টুর্নামেন্টের আয়োজন করা দরকার। নারীদের খেলা এর আগে হয়েছে, তবে টুর্নামেন্ট আগে এবারই প্রথম আর কি এই মাঠে। বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় এবং প্রত্যন্ত অঞ্চলে এরকম নারী টুর্নামেন্ট বেশি বেশি করে আয়োজন করা উচিত। তাতে করে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক নারী মেধাবী ফুটবলার রয়েছে, আসলে তারা খেলার অভাবে সুযোগ পায় না। এরকম টুর্নামেন্ট হলে তারা খেলার সুযোগ পাবে এবং আমাদের বাংলাদেশ উপকৃত হবে, তারা ভালো খেলে জাতীয় দলের সুযোগ পাবে। সমাজ থেকে মাদক নিরসন এবং তরুণ তরুণীদের প্রতিভা বিকাশে আগামীতে ফুটবল সহ নানা খেলার আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখার জন্য এই খেলাকে আমরা বেছে নেওয়া, এবং এই খেলাকে কেন্দ্র করে দেখা যাবে যে অনেক তরুণ সমাজ যারা আজকে মাদকের সঙ্গে যুক্ত, অনেকেই কিন্তু আমাদের সঙ্গে চলে এসেছে, মাদককে না বলে চলে এসেছে। এবং ভবিষ্যতে আমরা চাচ্ছি পীরগঞ্জে যেন মাদকের কোনো আখড়া না থাকে, মাদককে নির্মূল করার জন্য আমরা এই খেলাকে বেছে নিয়েছি। খেলা শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। ফখরুল শাহিন, চ্যানেল 24,
রংপুর। আধুনিকায়নের পর আরও বেশি ভোগান্তি বেড়েছে নীলফামারীর ডোমার রেল স্টেশনে। আগে বিভিন্ন শ্রেণীর যাত্রীদের বিশ্রামাগার থাকলেও এখন তা নেই। নারীদের জন্য পৃথক শৌচাগার আর মাতৃদুগ্ধ দানকক্ষ নির্মাণের জন্য বরাদ্দ হলেও তা করা হয়নি। বরাদ্দের কোটি কোটি টাকা কোথায় গেল প্রশ্ন ভুক্তভোগীদের। নীলফামারীর ডোমার স্টেশন, যাত্রী সেবার নামে কোটি কোটি টাকা খরচ হলেও নেই কোনো উন্নয়নের ছাপ। দেশের বিভিন্ন প্রান্তে শত শত মানুষ চলাচল করে নীলফামারীর ডোমার স্টেশন থেকে। মাঝে মধ্যেই ট্রেনের অপেক্ষায় প্রহর গুনতে হয় যাত্রীদের। আধুনিকায়নের আগে এই স্টেশনে বিভিন্ন শ্রেণীর যাত্রীদের বিশ্রামাগার থাকলেও এখন তাও নেই। সেই সাথে নেই পরিচ্ছন্নতার বালাই। বিষয় হলো শতবর্ষী একটা স্টেশন আমাদের ডোমারের। এখানে অনেক ট্রেন আমাদের এই রুটে চলে, কিন্তু সবথেকে আমাদের দুর্ভাগ্য বিষয় হলো যে আমাদের এই স্টেশনটি আধুনিকায়ন হয়েছে, কিন্তু সেখানে একটি ওয়েটিং রুম নেই। নারী পুরুষদের ব্যবহার করার জন্য আলাদা আলাদা কোনো টয়লেট বা বাথরুমে সেরকম কোনো অবস্থা নেই। যাও একটি আছে সেটা নোংরা। ওয়াশরুমে লাইট নাই, ওয়াশরুম পরিষ্কার নাই, অপরিষ্কার। মেয়েদের জন্য কোনো আলাদা ওয়াশরুম নেই, একটাই ওয়াশরুম, এখানে ছেলে মেয়ে উভয়েই যায়। প্ল্যাটফর্ম একটু উঁচু হওয়া ছাড়া দৃশ্যত তেমন কোনো পরিবর্তন আসেনি এই স্টেশনে। অথচ যাত্রীদের বিশ্রামাগার, নারীদের জন্য পৃথক শৌচাগার, মাতৃদুগ্ধ কক্ষ নির্মাণের জন্য টাকা বরাদ্দ ছিল আধুনিকায়ন প্রকল্পে। এসব নিয়ে ভোগান্তিতে থাকা যাত্রীদের রয়েছে বিস্তর অভিযোগ। গোটা বাংলাদেশে যে পরিমাণে রেল স্টেশনগুলো উন্নয়ন করা হয়েছে আর যে পরিমাণ বাজেট হয়েছিল, তো সেক্ষেত্রে আমাদের এই যে ডোমার যে স্টেশন, সেখানে হচ্ছে ওই পরিমাণে আমাদের সার্ভিসটা আমরা পাচ্ছি না। যেটা হচ্ছে যে ধরেন আমাদের ওয়েটিং রুম নেই, একটা ভালো একটা ওয়াশরুম নেই, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার এ ক্লাস এবং বার্থ বা আপনার স্নিগ্ধ যেটাই হোক সেল করা হয় এখান থেকে, বাট ওই হিসাবে ওই যাত্রীদের ওই সেবাটা হচ্ছে পাচ্ছে না। আধুনিকরণ হয়েছে এখানে হচ্ছে মূলত আধুনিকরণ যারা করেছে, মানে যাদের মাধ্যমে করা হয়েছে যে তাদের আধুনিকরণ হচ্ছে, কিন্তু স্টেশনের কোনো আধুনিকরণ হয়নি। বাজেট এসেছে, বাজেট তারা খেয়েছে। মিনিমাম 50% কাজ হয়েছে কিনা এটা আমার সন্দেহ আছে। দেখা যায় যে অত্যাধুনিক প্ল্যাটফর্ম স্টেশন তৈরি করলো যে কোটি কোটি টাকা দিয়ে, সেখানে দেখা যায় টয়লেট নেই, আপনার বিশ্রামগার নাই। তাহলে এই যে উন্নয়নটা, এই যে টাকাটা কোথায় গেল? আমরা এটার সুষ্ঠু তদন্ত চাই। ভিআইপি যাত্রী এলে নিজের কক্ষে বসতে দেন স্টেশন মাস্টার বাবু হোসেন। তিনি জানান, সংশ্লিষ্ট বিভাগকে সমস্যাগুলোর কথা জানানো হয়েছে, দ্রুত সমাধান হবে বলে আশার কথা জানান তিনি। ডোমার স্টেশনে আপ ডাউনে মোট 14টি ট্রেন, ইন্টারসিটি ট্রেন চলাচল করে। এখানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর সকল ধরনের টিকিট বিক্রি হয়। তবে এখানে আসলে ওয়েটিং রুমের ব্যবস্থা নেই। তবে এই বিষয়টি আইডব্লিউকে অবগত করা হয়েছে, তারা খুব শীঘ্রই এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 2022 সালে 150 কোটি টাকা খরচ করে পশ্চিমাঞ্চলের 26টি রেল স্টেশনের আধুনিকায়ন করে সরকার। তার মধ্যে ডোমার রেল স্টেশনও একটি। রায়হান সুগুপ্তগিন, চ্যানেল 24, নীলফামারী। প্রায় 1.5 মাস ধরে চাকরি জাতীয়করণের দাবিতে কলম বিরতি ও কর্মবিরতি সহ নানা কার্যক্রম পালন করে আসছে নকল নবিশরা। ফলে ভোগান্তিতে পড়েছেন জমি জমার সার্টিফাইড কপি নিয়ে আসা সাধারণ মানুষ। জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার কথা জানান দিনাজপুরের জেলা রেজিস্ট্রারও। গত 19 অক্টোবর থেকে চাকরি জাতীয়করণের লক্ষ্যে জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এভাবেই বসে কলম বিরতি ও কর্মবিরতি সহ নানা কর্মসূচি পালন করছেন নকল নবিশরা। এতে জমি জমার সার্টিফাইড নকল কপি নিতে এসে ফিরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। আমরা মনে করো দলিল নকল জমি ঢুকা দিছি, নকল পাওয়া যায় না। ওরা কম মনে করো 2-2.5 মাস এরকম হচ্ছে ঘুরে ঘুরে করতেছি, এই হচ্ছে এই হয় না, এরকম করে মেলা দিন ঘুরে আসি। ভোগান্তির শিকার হচ্ছি। ঠিক মতো দলিলের দরকার, দলিল পাচ্ছি না, কাজ করার দরকার, কাজ হচ্ছে না। আমি এখানে আসছি নকল নেওয়ার জন্য, 15-20 দিন ধরে ঘুরতেছি, দিতে পারতেছি না। এরা স্ট্যাক করছে, কলম বন্ধ করছে, আর আমাদের তো না নিলে খুব সমস্যা। নকল নবিশরা বলছেন, বর্তমান দুর্মূল্যের এই বাজারে তাদের উপার্জন একেবারেই কম, তাই চাকরি স্থায়ীকরণ এখন সময়ের দাবি। কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্ম হয়ে এই কর্মসূচি পালন করছেন তারা। বালাম লেখার মাধ্যমে আমরা
স্থায়ী রেকর্ডের সৃষ্টি করি, যার মাধ্যমে সরকারের স্থায়ী রেকর্ড সৃষ্টি হয় এবং রয়্যালিটি ইনকাম এটা সরকারের। একজন নকল নবিশ কত বছর বাঁচবে? 60 বছর, 55 বছর, 60 বছর, 70 বছর, তারপরে একজন নকল নবিশ মরে যাবে। কিন্তু এই বালাম অক্ষয় থাকে যাবে। যতদিন পর্যন্ত বালাম অক্ষয় থাকবে ততদিন পর্যন্ত সরকারের আয়, রাজস্ব আয় প্রতিনিয়ত চলতে থাকবে। দাবি 1, দফা 1, নকল নবিশকে চাকরি দে। আজকে আমরা বাসায় যাই মুখ ফুটে বলতে পারি না আমার সন্তানদেরকে যে আমাদের আসলে একটা বেতন কত। আমরা এই কলমের মাধ্যমে আমরা একটা রেকর্ডকে স্থায়ীভাবে আজীবন তুলে ধরছি, কিন্তু এই কলমের মাধ্যমে আমাদের কোনো স্থায়ীকরণ করা হচ্ছে না। আমাদের জন্য এনফিসের যে টাকাটা নেয়, এই এনফিসের টাকাটা দিলেই আমাদেরকে আমরা একটা মোটামুটি একটা ভালো স্কেলের একটা বেতন পাবো। আমরা নকল নবিশ আছি সদরে 120 জন আমরা সবাই নাঙ্গা ভিকা। আমাদের মানে নিয়ে যায় একটা শ্রমিকও 500 টাকা দিন গেলে পায়, আমরা সেটাও পাই না। আমাদের দাবি দেওয়া পূরণ করা হবে, স্কেলভুক্ত করা হবে, ওই আশ্বাসে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো এর সুরা হয় নাই। আমরা আসলে খুব মানবত জীবনযাপন কাটাচ্ছি। আমাদের খুব শীঘ্রই যেন জাতীয়করণ করে দেওয়া হয়, এটা আমাদের সকল নকল নবিশের দাবি। 38 দিন হয়ে আসতেছে, এখনো পর্যন্ত কোনো সুরা হচ্ছে না। ঢাকাতে প্রেস ক্লাবে কমপ্লেক্সে আমারও অনশন চলতেছে আজকে রবিবার থেকে। নকল নবিশদের আন্দোলনের ফলে জনগণ সত্যিকার অর্থেই ভোগান্তিতে রয়েছে বলে জানান জেলা রেজিস্ট্রার। তবে আদালতের আদেশে বালাম ও ইন্ডেক্স সরবরাহ করা যাচ্ছে বলে জানান তিনি। ওরা ওদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছে গোটা দেশব্যাপী। ওদের কারণে আমরা কিছু সার্ভিস দিতে পারতেছি না, সেটা হচ্ছে যে আমরা নকল সরবরাহ করতে পারতেছি না, সার্টিফাইড কপি আসলে আমরা সরবরাহ করতে পারতেছি না। তবে কোর্ট আমাদের কাছে যে বালামগুলা তলব করতেছে, ইন্ডেক্স বই তলব করতেছে, আমরা এই সার্ভিসটা করতে দিচ্ছি। জেলার 13টি উপজেলায় নকল নবিশ রয়েছেন 1404 জন, আর সারা দেশে 516টি সাব রেজিস্ট্রি কার্যালয়ে কর্মরত 16,245 জন নকল নবিশ, যারা সকলেই কর্মসূচি পালন করছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ওজনে বিক্রি হয় রুটি পরোটা। শুনতে অবাক লাগলেও গাইবান্ধার পুরাতন বাজারে এমন কয়েকটি দোকানের সন্ধান মিলেছে যেখানে 100 গ্রাম রুটি বিক্রি হয় মাত্র 10 টাকায়। সাধারণত রুটি কিংবা পরোটা পিস হিসেবে বিক্রি হলেও গাইবান্ধায় বিক্রি হচ্ছে ওজন করে। জেলা শহরের পুরাতন বাজারের ভেতরে গড়ে উঠেছে বেশ কয়েকটি আটা রুটির দোকান। শহরের পুরাতন বাজারে প্রথমে আনোয়ার হোসেন শুরু করেন রুটির ব্যবসা। তবে চাহিদা বাড়ার সাথে সাথে নতুন বাজার, হকার্স মার্কেট ও কাচারি বাজারেও গড়ে উঠেছে আরও কয়েকটি দোকান। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ওজনে চলে রুটির বেচাকেনা। রুটি বিক্রি করে ভাগ্য ফিরেছে অনেকেরই। মাপিয়া রুটি বিক্রি করি 200 গ্রাম 20 টাকা, 100 গ্রাম 10 টাকা। খুব সীমিত লাভে আমরা এগুলো বিক্রি করি। এখানে আলু ভর্তা আছে, ডিম আছে, ডাল আছে, গুড় আছে, এগুলো দিয়ে বিক্রি করি। তারা এই পাল্লায় বেচেই এই বেচা কিনাটা করে। আমার মনে হয় এই প্রচলনটা তো এখন না থাকারই কথা। যেহেতু এটা এই সিস্টেমে বেচা কিনা হয়, এতে মানুষের একটু বিশ্বস্ততা হয়, কারণে মনে হয় আমার তাদের দোকানে বেশি ভিড় করে লোকজন। দিন খাইতে আসি এখানে, টাকা অনুযায়ী 10 টাকা করে 100 গ্রাম রুটি ভালো খাইতে পারতেছি। মাপিয়া পাল্লা দিয়ে মাপিয়া 100 গ্রাম 10 টাকা দিয়ে খাইতে পারতেছি, খুব ভালো। 200 গ্রামটাও মনে কর মাপ দিয়ে দেয় পাল্লায়। রুটির সঙ্গে নামমাত্র দামে আলু ডালের তরকারি পাওয়া যায়, আর বিনামূল্যে মেলে গুড় আর সরিষার তেলে মাখা পেঁয়াজ মরিচ। বিভিন্ন পেশার মানুষ রুটি কিনতে ভিড় করেন দোকানগুলোতে, কেউ বা আবার নিয়ে যান বাড়িতেও। 100 গ্রাম রুটি বিক্রি হয় মাত্র 10 টাকায়। পুরাতন বাজার আছে, কাজ করে আসি, বাজার করে আসি, আর সেখানে রুটি খাই। এই রুটি মাপিয়ে বেছে, ওজন ভালোই দেয়, পরিমাণ মতো হয়। 2-3 বাজারে রুটি খাওয়ান আসছি, 10 টাকা, 15 টাকা, 20 টাকা পাল্লা দিয়ে মেপে দেয়। গাইবান্ধা আসলে আমি একটা বা দুটো রুটি খাই, খাইলে তার মানে সময়ও কম লাগে, পয়সাও কম লাগে, মাপেও ভালো আছে। শুধু নিম্ন আয়ের মানুষ নয়, সকল শ্রেণী পেশার মানুষই এখানে আসেন রুটি খেতে ও কিনতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অগ্রহায়ণেই খেজুরের রস সংগ্রহ ও গুড় উৎপাদনে ধুম পড়েছে ঠাকুরগাঁওয়ে। ভোরে সূর্য ওঠার আগেই গাছ থেকে রস নামিয়ে তৈরি করা হয় পাটালি গুড়। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে গুড় উৎপাদনের মাত্রা বাড়বে বলে জানান গাছি ও বাগান মালিক।
ঘাসের ডগায় শিশির বিন্দু আর চারপাশের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমন। শীতে যে সকল অনুষঙ্গগুলো পরিলক্ষিত হয়, খেজুরের রস ও গুড় অন্যতম। তাই তো অগ্রহায়ণেই খেজুরের রস সংগ্রহ ও গুড় উৎপাদনের ধুম পড়েছে ঠাকুরগাঁওয়ে। ঠাকুরগাঁওয়ের মোহনপুরে সুগার মিলের প্রায় 10 একর জমিতে রয়েছে একটি খেজুর গাছের বাগান। সেখানে শুরু হয়েছে খেজুরের গুড় উৎপাদন। বাৎসরিক চুক্তিতে এই বাগানের 7 শতাধিক গাছ লিজ নিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ সেলিম। বাগানটা নেওয়া হয়েছে 1,72,000 টাকা দিয়ে। হাঁড়ি অল্প সময়ের ভিতরে উঠেছে, মোটামুটি 3 দিন 4 দিন হচ্ছে। যেসব গাছগুলো একটু রস বাইরে হয়েছে, দেখেন নেট লাগাই দিছি, আস্তে আস্তে রসও বৃদ্ধি হচ্ছে। আমাদের যেসব গাছের রস বিক্রয় দিব, এইসব গাছের রসে দেখেন আমাদের আস্তে আস্তে নেট আরো ঘরে কাটাই আছে, এগুলো আস্তে আস্তে সেটিং করে ফেলবো। এই বাগানে কাজ করছেন 6 জন গাছি। ভোরের সূর্য ওঠার আগেই গাছ থেকে রস নামিয়ে আনেন তারা। এরপর টিনের পাত্রে জাল দিয়ে তৈরি করা হয় পাটালি গুড়। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে গুড় উৎপাদনের মাত্রা বাড়বে বলে জানান গাছি ও বাগান মালিক। এটা চলবে আপনার মোটামুটি চৈত্রিক মাস না চললেও ফাল্গুন মাস শেষ হয়ে যাবে, ফাল্গুন মাস পুরোটা চলবে। আমাদের আসা মাসখানেক হয়ে গেল, আসি গাছ কিনে ছেঁচি আজ 1 সপ্তাহ হলে নাড়ি দিচ্ছি গাছে। তাতে কিছু কিছু অল্প অল্প করে হচ্ছে। তাতে 400 গাছে নাড়ি দিছি আপনার। আজকে 250 লিটার রস হয়েছিল। যত দিন যাবে তত দিন খালি বাড়বে, কিছু না হলেও আমাদের এখানে রস 2000 লিটার পর্যন্ত রস নামবে। প্রতিদিন 20 থেকে 25 কেজির বেশি গুড় উৎপাদন হয় এখানে। প্রতি কেজি গুড় বিক্রি হয় প্রকারভেদে 250 থেকে 300 টাকায়, আর রস বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা লিটার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।